বিএনপির দিন কি ফুরিয়ে আসছে? বিএনপি কি ক্ষমতা হারানোর সিগন্যাল পেয়ে গেছে? দর্শক, হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামী অবিশ্বাস্য কূটনৈতিক সাড়া পাচ্ছে। নির্বাচনের আগে যেরকম জামাত ইসলামীর অফিসে, বিশেষ করে আমিরে জামাতের অফিস এবং তার বাসভবনে যেরকম কূটনৈতিকদের একটা সিরিয়াল পড়তো, এই মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ হাই কমিশনার, ইউইউ রাষ্ট্রদূত, এমনকি ভারতের হাই কমিশনার, যেটা এতটা আগ্রহ বিএনপিকে ঘিরে ছিল না, কিন্তু জামাতকে ঘিরে ছিল। এবং তখনই একটা হাইপ তৈরি হয়েছিল যে সারা পৃথিবী জামাতকে চায়, বাংলাদেশের জনগণ তো জামাত ইসলামের পক্ষে আছে। নির্বাচনের পরও এরকম একটা বিষয় আমরা দেখতে পাই যে হঠাৎ করে নির্বাচন হয়ে গেছে 3 মাস যেতে না যেতেই জামাত ব্যাপক কূটনৈতিক সাড়া পাচ্ছে। এবং কোন সময় সাড়া পাচ্ছে? যেই সময় বিএনপি নজিরবিহীন বেকায়দায় পড়েছে। বিশেষ করে কূটনৈতিক অঙ্গনে বিএনপি সবচেয়ে বেকায়দায় পড়েছে। দেখেন, নির্বাচনের আগে জামাত কূটনৈতিক সাড়া পেয়েছিল, বাট জামাত ক্ষমতা আসতে পারেনি। এটা সারা পৃথিবীর যে কূটনৈতিক তৎপরতা বা সক্ষমতা, তার চাইতে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্ষমতা বেশি। এখন পর্যন্ত তো গ্লোবাল লিডার মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, দে আর ডিক্লাইনিং, চায়না ইজ রাইজিং, বাট মার্কিন যুক্তরাষ্ট্র ইজ গ্লোবাল লিডার। আর বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যদি একত্রে খেলে, সারা পৃথিবী মিলেও তাদের সাথে এখানে পারে না কিংবা পারবে না। দিস ইজ রিয়ালিটি। তো দর্শক, এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের খেলায় জামাত পরাজিত হয়েছে, বাট সারা পৃথিবীর কূটনৈতিক আকর্ষণ জামাতের দিকেই ছিল। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র একটা সময় পর্যন্ত জামাতকে চাইতো, বাট ভারতের সফট পাওয়ার ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে, ভারতের লবিকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করা হয়েছে। না, জামাত নয়, বাংলাদেশে ভারত বিএনপিকে চায়, বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। এখন নির্বাচনের পর জামাত ব্যাপক কূটনৈতিক সাড়া পাচ্ছে কেন? এটার কয়েকটা গ্রাউন্ড আছে। কি কি সাড়া পাচ্ছে আমি কিছু খবর নিয়ে হাজির হয়েছি, এটা আলোচনার মধ্যে থাকবে। তো প্রথমে বলি, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, মালয়েশিয়ার হাই কমিশনের কর্মকর্তাদের সাথে জামাত নেতাদের সাক্ষাৎ, অমুক দেশে তমুক দেশে নিয়মিত যুক্তরাজ্য সবার সাথে বৈঠক, এবং জামাতকে ঘিরে যথেষ্ট আগ্রহ আমরা লক্ষ্য করছি। আর চীনের সাথে তো জামাতের একদম দহরম মহরম সম্পর্ক। এর কারণটা কি? প্রধান কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি একটা গোপন চুক্তি করেছে। হ্যাঁ, বিএনপি করেছে, কারণ চুক্তিটার মূল কলকাঠি নেড়েছিল বিএনপির গুপ্ত বিএনপি ডক্টর খলিলুর রহমান। এবং ওই চুক্তির প্রতি বিএনপি এতটাই কমিটেড ছিল যে চুক্তি যাতে অবিকৃতভাবে রেখে দেওয়া যায়, এই জন্য খলিলুর রহমানকে তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। নইলে খলিলুর রহমানকে তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী বানাতেন না। তো এখানে ওই চুক্তির ফলে অন্যান্য অনেক দেশের স্বার্থ কন্টেইন করে ফেলা হয়েছে। যেমন ইউরোপীয় ইউনিয়নের সাথে স্বাভাবিক ব্যবসা বাণিজ্যের রাস্তা অনেকটা কন্টেইন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই গোপন চুক্তি, যার ফলে বিএনপির সাথে ইউরোপীয় ইউনিয়নও কমফোর্ট ফিল করছে না। যেমন আমরা ইউরোপের এয়ারবাস কিনবো না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই গোপন চুক্তি কার্যকরের আগেই আমরা বোয়িং কেনার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। ইউরোপ এখানে বঞ্চিত, অর্থাৎ তারা কিছুটা হলো ডিপ্রাইভ। আরো নানান কাঁচামাল যেটা আমরা ইউরোপ থেকে কম দামে আনতে পারি না, আমরা বাধ্য। জাস্ট মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের গার্মেন্টস এর উপর ট্যারিফ কমিয়ে দিবে 19% বা 18%, যার বিনিময়ে আমরা অনেক কাঁচামাল যেটা ইউরোপ থেকে কম দামে আনতে পারতাম সেটা আনতে হবে আমেরিকা থেকে। এবং সবচেয়ে বড় ট্রেডটা এখানে বোয়িং এর বিষয়, সেটা বোয়িং কিনতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র অলাভজনক বোয়িং আমাদের হিউজ টাকা দিয়ে কিনতে হবে, এবং এটা রক্ষণাবেক্ষণও বিরাট একটা লসের বোঝা রাষ্ট্রকে টানতে হবে। এবং চীনকে তো স্ট্র্যাটেজিক্যালি একদম খেয়ে দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই গোপন চুক্তিতে। কারণ এই কথিত বাণিজ্য চুক্তি এমনভাবে সাজানো হয়েছে যার মধ্য দিয়ে শর্তের বেড়াজালে আবদ্ধ করে যুক্তরাষ্ট্র তার যে কৌশলগত পরিকল্পনা সেই অনুযায়ী পদক্ষেপ নিতে বিএনপি সরকারকে বাধ্য করতে পারবে, যেটা চীনের বিরুদ্ধে যাবে।
যেমন বার্মা এক নিয়ে যে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, সেটা বাংলাদেশকে বাধ্য করাবে যুক্তরাষ্ট্র। এরকম নানান বাধ্যবাধকতার কবলে বাংলাদেশকে ফেলে দিচ্ছে। এই চুক্তির ফলে সারা পৃথিবী, যুক্তরাষ্ট্র এবং ভারত বাদে সারা পৃথিবী অসন্তুষ্ট, এবং তারা প্রত্যেক দেশ বাংলাদেশে ডিপ্লোম্যাটিক সম্পর্ক বা মিশন পরিচালনা করে তাদের দেশের সর্বোচ্চ হাইয়েস্ট ন্যাশনাল ইন্টারেস্ট সেভ করার জন্য, অ্যাচিভ করার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি সরকার এমন গোপন চুক্তিতে আবদ্ধ হয়েছে, কাজ করারই ক্ষেত্র কম, যার ফলে তারা বিরোধী দলের দিকে ঝুঁকছে। এবং এটা বিএনপির জন্য একটা দুঃসংবাদ যে এরকম পরিস্থিতিতে কোঅপারেশনের অভাবে অনেক দেশ ক্ষমতা হারায়। হঠাৎ করে দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পয়সা দিতে পারছে না, আর গোপন চুক্তির ফলে চীন, ইউরোপ কেউ টাকা দিবে না, একটা অর্থনৈতিক ক্রাইসিসে পরে বিএনপি সরকারের পতন হয়ে যাবে। পতনের মুখে বিএনপি সরকার বলা যায়। আর এই দৃষ্টিভঙ্গি থেকেই বিরোধী দল জামাতের দিকে নির্বাচনের পরেও কূটনৈতিকদের ব্যাপক আগ্রহ, জামাতের সাথে আলাপ আলোচনা তারা করছে, যেহেতু বিএনপির সাথে এখানে ডিল করার রাস্তাই সংকুচিত হয়ে গেছে। দর্শক, মাননীয় বিরোধী দলের নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাই কমিশনার মিস্টার ডেরেক লো এর সৌজন্য সাক্ষাৎ। আমাদের ঔষধ, কৃষি, নানান কিছু, কিসের সিঙ্গাপুর আর কিসের অমুক তমুক, সবকিছু তো আমেরিকাপন্থী বানিয়ে ফেলেছে। এখন পর্যন্ত সব প্রসিডিউর শেষ করে এই চুক্তি কার্যকর হয়নি, কিন্তু তার আগেই কিন্তু চুক্তি অনুযায়ী কাজ করা বাংলাদেশ সরকার শুরু করে দিয়েছে। এবং খলিলুর রহমান প্রতিনিয়ত তারেক রহমানকে ভয় দেখায় যে এই চুক্তি একটু এদিক ওদিক করলে তারেক রহমান আপনার ক্ষমতা নাই হয়ে যাবে। এবং ডাক্তার শফিকুর রহমান কিন্তু যাচ্ছেন না, তার দরবারে আসছেন কূটনীতিকরা। এ সময় হাইকমিশনের সঙ্গে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দি অ্যাফেয়ার্স মিস্টার মাইকেল লি সাউথ এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর মিস্টার তাই দায় আন। হঠাৎ করেই নানান বিষয় নিয়ে বিএনপি সরকার নাটকীয় কাণ্ড শুরু করে দিয়েছে। তবে এ ধরনের কাণ্ড জনগণ টলারেট করবে না বা করছে না। অলরেডি জনগণ বিএনপির এই নাটকীয়তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, সরব হচ্ছে, এবং এর মধ্য দিয়ে বেশ কয়েকজন মন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীকে পদত্যাগ করতে হতে পারে। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ইজ মাস্ট ফর মিস্টার তারেক রহমান। তারেক রহমান মূলত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ছাড়া অচল। অনেকে বলেন যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, কিন্তু সালাউদ্দিন আহমেদ ইজ নট ফিট ফর হোম মিনিস্ট্রি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য তিনি ফিট না। হ্যাঁ, তাকে আইনমন্ত্রী করা হোক, দ্যাটস ভেরি গুড। আইনমন্ত্রীকে রাস্তাঘাটে অতটা দৌড়াতে হয় না, অথবা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য তাকে জবাবদিহি করতে হয় না। আইনমন্ত্রীর কাজ বেশিরভাগই অন দি টেবিল, ইনডোর। এই কাজগুলো স্বরাষ্ট্রমন্ত্রী ভালো পারেন, কিন্তু তার জন্য যে বিশাল দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী কমপ্লিটলি ব্যর্থ। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দিতে বাধ্য হবেন তারেক রহমান। কারণ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সামান্যতম উন্নতি সালাউদ্দিন আহমেদ করতে পারছেন না। পুলিশের থেকে শুরু করে আরো নানান দিক যেগুলো আছে, কোনো বিষয়ে সামান্য উন্নতি মিস্টার তারেক রহমান করতে পারছেন না। যার ফলে তারেক রহমানের পদত্যাগ কিংবা তার চলে যাওয়াটা অনিবার্য হয়ে উঠতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। অন দি আদার হ্যান্ড, আইনমন্ত্রী, তিনি নিজে আইনমন্ত্রী হিসেবে আবার পারফেক্ট নন। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ের যে ধারাবাহিক ব্যর্থতা, কোনো একটা মন্ত্রণালয়ের সামান্যতম সফলতা নেই। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী বাজেটের কয়েক মাস পর পর্যন্ত তার মেয়াদ নির্ভর করবে। বাজেটে যদি সরকার অস্থির পরিস্থিতিতে পড়ে, তারপরে অর্থমন্ত্রীকে মানুষ গালাগালি শুরু করবে। তো তারেক রহমান এরকম কিছু প্ল্যান আছে। আবার দেখেন, এই খলিলুর রহমানকে নিয়ে এমন বেকায়দা পড়েছেন যে এখানে বিএনপি সরকারকে মার্কিন বলয় থেকে বের হতে বাধ্য হচ্ছে। তারা মার্কিন বলয় থাকতে পারছে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পয়সাবাদী দিতে পারছে না। এখন কি করবে? অন দ্য আদার হ্যান্ড,
এমন একজন পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, তার কাজই হচ্ছে মার্কিন দালালি করা। তিনি নিয়োগ পেয়েছেন মার্কিন দালালি কোটায়। তাহলে সরকারের ফরেন পলিসি, মার্কিন প্রো চীন, প্রো চায়না ফরেন পলিসি এই খলিলুর রহমানকে দিয়ে অপারেট করা তারেক রহমানের পক্ষে সম্ভব নয়। ইটস ভেরি সিগনিফিকেন্ট। তো দর্শক, এই জায়গায় সরকার একটা বেকায়দার পরিস্থিতি পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বেশ কয়েকজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হতে পারে বা পদত্যাগ করতে হতে পারে। দর্শক, জনগণ সরব হচ্ছে এবং পদত্যাগ দাবি করছে, রাজনৈতিক দলগুলো সরব হচ্ছে, পদত্যাগ দাবি করছে, সেটা নিয়ে মূলত আলোচনা। সরকার নিশ্চুপ থাকছে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করা উচিত। হ্যাঁ, এই স্বরাষ্ট্রমন্ত্রী একটা কঠিন ধরা খেয়েছেন। তিনি প্রণয় ভার্মার সাথে সাক্ষাতে পায়ের উপর পা তুলে প্রণয় ভার্মাকে ডমিনেটিং স্টাইলে বলেছিলেন। অনেকটা স্বরাষ্ট্রমন্ত্রী ভাবছিল তিনি মাস্টার, তিনি বস, বিগ বস। একটা ডমিনেটিং মুডে বলেছিলেন যে আর যেন সীমান্ত হত্যা না হয়, সীমান্ত হত্যা যেন বন্ধ হয়ে যায়, আমরা সীমান্ত হত্যা আর দেখতে চাই না। এর মানে বড় ভাই ছোট ভাইকে নির্দেশ দিয়েছেন, এরকম একটা ভাব। কিন্তু দর্শক, আমরা যেটা দেখছি যে সীমান্ত হত্যা শুধু হচ্ছেই না, বরং বিএনপি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সীমান্ত হত্যা হচ্ছে এবং তারা এটাকে উদযাপন করছে। এর মানে পাল্টা ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এখন সীমান্ত হত্যার জন্য কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও দায়ী, এটাও কিন্তু বুঝতে হবে। আমরা সবসময় একপাক্ষিক কথা বলি, যদিও সীমান্ত হত্যাকে কোনোভাবে জাস্টিফাই করার সুযোগ নেই। যেমন কখন ভারত বিএসএফ বাংলাদেশি নাগরিককে হত্যা করার সুযোগ পায়, যখন বাংলাদেশের নাগরিকরা নিয়ম লঙ্ঘন করে সীমান্ত ক্রস করার চেষ্টা করে বা বিপদ সীমা অতিক্রম করে তখন। এখন বিপদ সীমা অতিক্রম করে, এটা তো একটা বাংলাদেশের আইনের ব্রিজ। তো বাংলাদেশের আইনের যে লঙ্ঘন, এর দায়টা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। যে এখানে সীমান্তের চোরাচালান থেকে শুরু করে বিভিন্ন অবৈধ ব্যবসা, মাদক কারবারি, এগুলো বন্ধ করতে পারছে না। এগুলোকে কেন্দ্র করেই সীমান্ত হত্যার ঘটনা ঘটে বেসিক্যালি। একদম নিরীহ মানুষ যার কোনো দোষ নাই তাকে বিএসএফ যে হত্যা করে, বিষয়টা কিন্তু এরকম না। তবে এটাও মনে রাখতে হবে যে চোরা কারবারি হোক, গরু চোর কিংবা মাদক চোর হোক, তাকে হত্যা করা এটা বেআইনি। তাকে গ্রেপ্তার করতে পারে। বা যাদেরকে বিএসএফ হত্যা করে তারা মূলত গ্রেপ্তার যোগ্য। তারা যে একদম দুধের দোয়া তা না, গ্রেপ্তার যোগ্য, হত্যাযোগ্য নয়। আর সর্বোচ্চ যদি বল প্রয়োগ করতে হয় তাহলে হাঁটুর নিচে গুলি করতে পারে, নন লেথাল ওয়েপন ব্যবহার করতে পারে। কিন্তু না, তারা একদম সরাসরি লেথাল ওয়েপন ব্যবহার করে বুকে বা এমন জায়গায় টার্গেট কিলিং, এমন জায়গায় গুলি করে যাতে সে মারা যায়। তো এগুলো কোনো কিছুই স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ করতে পারছে না। আর দেশে একের পর এক শিশু হত্যা, নারী হত্যা, 4 মার্ডার, 5 মার্ডার, একই পরিবারের 4 জনকে হত্যা, এরকম ঘটনা ঘটতেই থাকে। কিন্তু তাদেরকে সালাউদ্দিন আহমেদের পুলিশ ধরতে পারছে না। এবং চাঁদাবাজি, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির একটা প্রমাণ। চাঁদাবাজি বন্ধ করতে পারছে না, বিএনপির অন্তর্কন্দর বন্ধ করতে পারছে না, কিছুই তো করতে পারছে না। তো সরকার এক প্রকার অনেকটা নিশ্চুপ আছে। তো এভাবে চলতে পারে না। নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলছেন, সরকার নিশ্চুপ থাকছে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করা উচিত। তারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তবে আমাদের দায়িত্ব দিক, আমরা সরকারে এলে ইনশাল্লাহ সীমান্ত হত্যা চিরতরে বন্ধ করব। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের এই সমালোচনাগুলো, এটা সহ্য করার ক্ষমতা তারেক রহমান সরকারের নাই। ইটস ভেরি গ্রেট ক্রিটিক। যখন আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন, এই ধরনের কথা বলে, তখন সরকারের নৈতিকতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়, নৈতিক বল থাকে না, চ্যালেঞ্জের মুখে পড়ে যে না, এটা আমাদেরকে করে দেখাতে হবে। কারণ বিরোধী দল তো বলছে যে আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন, আর এখানে জাতীয় সরকারের বিষয়ে আলোচনা হচ্ছে। এটা বিএনপির জন্য যথেষ্ট বিব্রতকর পরিস্থিতি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের কাছে কিছু তথ্য আছে যে কয়েকজন মন্ত্রীকে তারেক রহমান পদত্যাগ করাতে পারেন বা সরিয়ে দিতে পারেন বা সাফল করতে পারেন, এক মন্ত্রণালয় থেকে আর এক মন্ত্রণালয়ে নেয়, এরকম কিছু ঘটনা ঘটতে পারে।